বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের আজকে ক্লাস নিচ্ছি অনার্স প্রথম বর্ষ সাইকোলজি কোর্সের উপর। তোমাদের এই কোর্সের উপর আমি এর আগেও একটা ক্লাস নিয়েছি, আরও দুটো ক্লাস নিয়েছি এর আগে, একটা না দুটো ক্লাস নিয়েছি এর আগে। তো আজকে আমি তোমাদের পড়াচ্ছিলাম রেঞ্জ অফ ভেজিটেটিভ স্ট্রাকচার করেছি, তারপর সেক্সুয়াল স্ট্রাকচার করেছি, টাইপস অফ তাদের যে কীভাবে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেটা পড়াচ্ছিলাম। তো সেই টপিকের ভিত্তিতেই আজকে তোমাদের পড়াবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যালগাল সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কীভাবে হয় সেটা নিয়ে। তো শৈবালের যৌন জনন কিভাবে হয় এটা আজকে আমরা করব। তো যৌন জনন শৈবালের একটি উন্নত ক্যারেক্টার হিসেবেই আমরা ধরব। তবে কিছু নিম্ন শ্রেণীর শৈবাল আছে যেখানে যৌন জনন হয় না। যেমন এখানে আমরা সায়ানোফাইসির কথা বলতে পারি। সায়ানোফাইসি শ্রেণীর যে শৈবাল আছে তাদের যৌন জনন হয় না, এবং এটা প্রথম সায়ানোফাইসি শৈবালে যৌন জনন হয় না, কিন্তু সেখানে ব্যাকটেরিয়াল কনজুগেশনের মতো কিছু ব্যাপার ঘটে যার মাধ্যমে তাদের কিছু রিকম্বিনেশন, সেখানে সামান্য কিছু রিকম্বিনেশন হয়। সেটা প্রথম আবিষ্কার করেন এইচ.ডি. কুমার 1960 সালে। সালে এইচ.ডি. কুমার সর্বপ্রথম এটা দেখেন যে সায়ানোফাইসি শ্রেণীর শৈবালে কিছু কনজুগেশনের মতো ব্যাপার ঘটে এবং সেখানে তাদের কিছু রিকম্বিনেশনের মতো হয়। সেটা হচ্ছে 1960 সালে এইচ.ডি. কুমার দেখেন প্রথম। তো এখন সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে প্রাথমিকভাবে আমরা কি বুঝি? সাধারণত একটি পুং গ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যদি জায়গোট তৈরি হয়, তার মাধ্যমে তাদের যে বংশবৃদ্ধি হয় এবং তারপরে জায়গোটে ফার্দার ডিভিশনের মাধ্যমে যে বংশবৃদ্ধি হয় তাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। তো এখানে শৈবালের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এখানেও তৈরি হবে এবং তার মাধ্যমে তার জায়গোট তৈরি হয়ে সেখানে বংশবৃদ্ধি করবে। তো এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের প্রোটোপ্লাজমের মধ্যে মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি এবং তাদের নিউক্লিয়াসের মধ্যকার মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। তাদের প্রোটোপ্লাস্টের মধ্যকার মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি এবং নিউক্লিয়াসের মধ্যকার মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। আমি আবার বলছি, দুটো কোষের নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি এবং প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজমোগ্যামি। এখন শৈবালের শরীর আমরা সাধারণত জানি শৈবালের দেহ ফিলামেন্টাস। এমনও হয় যে একই শৈবালের একটি ফিলামেন্টের মধ্যেই পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। তখন এই ধরনের ফিলামেন্টকে বলা হয় হোমোথ্যালিক, মানে থ্যালাস শব্দটা থেকে আসলে থ্যালিক শব্দটা এসেছে। যে একই ফিলামেন্ট থেকে যদি পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় সেই ধরনের শৈবালকে বলা হয় হোমোথ্যালিক অ্যালগি। হোমোথ্যালিক অ্যালগি। তাহলে আমি কি বললাম যে একই ফিলামেন্ট থেকে বা একই থ্যালাস থেকে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হলে তাকে বলা হয় হোমোথ্যালিক অ্যালগি বা থ্যালাস অ্যালগি। এছাড়া যদি ফিলামেন্টটা ভিন্ন ভিন্ন হয়, তখন যদি পাশাপাশি দুটো ফিলামেন্ট থাকে এবং দুটো ফিলামেন্টের একটি থেকে পুং গ্যামেট এবং অপর ফিলামেন্ট থেকে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় হেটারোথ্যালিক অ্যালগি। হেটারোথ্যালিক অ্যালগি। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা শৈবালের দেহের সম্পূর্ণ অংশ গ্যামেট উৎপন্নতে কাজে লেগে যায়, তখন তাকে বলা হয় হলোকার্পিক শৈবাল
বা হলোকার্পিক অ্যালগি। এর উদাহরণ দেওয়া যায় ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলা। তাহলে এখানে আমরা কি দেখলাম? হোমোথেলিক অ্যালগি এবং হেটেরোথেলিক অ্যালগি। আবার বললাম যে অনেক সময় কোনো শৈবালের সমস্ত শরীরটাই তার স্পোর উৎপাদনের কাজে বা গ্যামেট উৎপাদনের কাজে লাগে, তখন তাকে বলা হয় হলোকার্পিক অ্যালগি। এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলা। এই শৈবালগুলোকে আমরা বলতে পারি যে এরা হলোকার্পিক। আবার কিছু শৈবাল আছে ইউকার্পিক। অ্যালগি। এরা কারা? এরা হচ্ছে সার্গাসাম, ফিউকাস, কারা। যদি একই শরীর থেকে তার পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন না হয়, ভিন্ন ভিন্ন থ্যালাস থেকে উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় ইউকার্পিক অ্যালগি। আর হলোকার্পিক অ্যালগি হচ্ছে যখন একটি শৈবালের সমস্ত শরীরটি, সমস্ত থ্যালাসটি তার এই পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট উৎপন্ন করার কাজে লাগে, তখন তাকে বলা হয় হলোকার্পিক অ্যালগি। এখন আমরা জানবো যে শৈবালের যৌন প্রজনন হওয়ার দরকার কি, বা কেন শৈবালের যৌন প্রজনন হলে কি উপকারিতা পাওয়া যায়। শৈবালের যৌন প্রজনন যদি না হতো তাহলে এখানে রিকম্বিনেশন বা ভ্যারিয়েশন আসতো না, এবং ভ্যারিয়েশন না আসলে সে একসময় অযৌন প্রজনন চলতে থাকলে তার শরীর একসময় দুর্বল হয়ে যেত এবং সে পরিবেশের সাথে টিকে থাকতে পারতো না, বা তার মধ্যে শৈবালের মধ্যে কোনো ভ্যারিয়েশন আসতো না, কোনো নতুন ভ্যারাইটি সৃষ্টি হতো না। এখন আমরা দেখব যে শৈবালের যৌন জননকে কয় ভাগে ভাগ করা যায়। এটাকে 3 ভাগে ভাগ করা যায়: আইসোগেমি, অ্যানাইসোগেমি এন্ড 3 নাম্বার হচ্ছে উগেমি। শৈবালের যৌন জননকে 3 ভাগে ভাগ করা যায়: আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং উগেমি। তাহলে আমি কি বললাম যে প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখতে, জীবের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে, তার মধ্যে জেনেটিক রিকম্বিনেশন হওয়ার জন্য, তার মধ্যে ভ্যারিয়েশন সৃষ্টির জন্য যৌন জনন হওয়া দরকার। এবং যৌন জননের ফলে অযৌন জনন যদি চলতেই থাকতো তাহলে একসময় প্রজাতি দুর্বল হয়ে যেত এবং সে পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারতো না। কিন্তু যৌন জননের ফলে তার মধ্যে যে ভ্যারিয়েশন আসে, তার মধ্যে নতুন ভ্যারাইটি সৃষ্টি হয় এবং সে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে। তো যৌন জননের কথা আমি শুরুতেই বলেছি যে একমাত্র সায়ানোফাইসি নামক যে নিম্ন শ্রেণীর শৈবালটি আছে সেখানে প্রকৃত যৌন জনন দেখা যায় না, সেখানে ব্যাকটেরিয়াল কনজুগেশনের মতো একটা পরিস্থিতি দেখা যায়। এবং ক্লোরোফাইসি শ্রেণীর প্লিউরোকক্কাস নামক একটি শৈবাল আছে যাতে এই প্রকৃত যৌন জনন দেখা যায় না, সেখানেও কোষ বিভাজন হয়। তাহলে আমি এটা একটু নামটা লিখে দিচ্ছি, প্লিউরোকক্কাস। এই শৈবালটা হচ্ছে ক্লোরোফাইসি শ্রেণীর, যদিও এই শৈবালটা ক্লোরোফাইসি শ্রেণীর, কিন্তু এর মধ্যে প্রকৃত যৌন জনন দেখা যায় না, এখানে দেখা যায় কোষ বিভাজনের মতো অবস্থা এখানে, তার মাধ্যমে সে বংশবৃদ্ধি করে। এবং সায়ানোফাইসিতে আমি বললাম যে ব্যাকটেরিয়াল কনজুগেশনের মতো অবস্থা সৃষ্টি হয় এবং তার মাধ্যমে সে বংশবৃদ্ধি করে। এখন আমি দেখব যে অ্যানাইসোগেমি কি, আইসোগেমি কি এবং উগেমি কি। অ্যানাইসোগেমি হচ্ছে যখন একই আকার আকৃতির, মানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটকে আলাদা করা যাবে না, দুটোর আকার আকৃতি এবং তার বাহ্যিক যে চেহারা দুটোই দেখতে একই রকম, তখন সেই গ্যামেটের মিলনের ফলে যে যৌন জনন হয় তাকে বলা হয় আইসোগেমি। তার মানে আমি কি বললাম যে, এবং এই আইসোগেমিতে গ্যামেটগুলো সচল হতে পারে অথবা নিশ্চল হতে পারে। আমি বললাম যে একই আকার আকৃতি সম্পূর্ণ পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে যৌন জনন সম্পন্ন হয় তাকে বলে আইসোগেমি।
আবার অ্যানাইসোগ্যামিটা হচ্ছে যদি ছোট পুং গ্যামেটের সাথে বড় স্ত্রী গ্যামেটের, এবং দুটোই সচল হতে পারে, এদের দুটোই সচল থাকে, এদের যে মিলন হয় তাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তাহলে আমি অ্যানাইসোগ্যামিটা কি বললাম, যে ছোট সচল পুং গ্যামেটের সাথে বড় সচল স্ত্রী গ্যামেটের যে মিলন হয় তাকে বলা হয় অ্যানাইসোগ্যামি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং উগ্যামিতে কি হয়, উগ্যামিতে দেখা যায় যে একটি বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে একটি ছোট সচল পুং গ্যামেটের মিলন হয়। তাহলে সেটা হচ্ছে উগ্যামি, একটি বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে একটি ছোট সচল পুং গ্যামেটের যে মিলন হয় তাকে বলছি আমরা উগ্যামি। এখন এই আইসোগ্যামিকে বিজ্ঞানীরা বর্ণনার সুবিধার জন্য দুই ভাগে ভাগ করেছেন। একটাকে নাম দিয়েছেন প্ল্যানোগ্যামি এবং আরেকটার নাম দিয়েছেন অ্যাপ্লানোগ্যামি। আচ্ছা, একটার নাম দিয়েছেন ওনারা প্ল্যানোগ্যামি এবং আরেকটার নাম দিয়েছেন অ্যাপ্লানোগ্যামি। সাধারণত ক্ল্যামাইডোমোনাসে ক্লোরেলাতে এই প্ল্যানোগ্যামি ধরনের আইসোগ্যামি দেখা যায়, আইসোগ্যামি ধরনের জনন দেখা যায়। এখানে একই আকার আকৃতির সচল পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে আইসোগ্যামি হয় সেটাকে বলা হচ্ছে প্ল্যানোগ্যামি। আর এখানে সাধারণত দেখা যায় সার্গাসাম বা স্পাইরোগাইরার মধ্যে বা স্পাইরোগাইরা জিগনেমা, সার্গাসাম না, স্পাইরোগাইরা এবং জিগনেমা নিম্ন শ্রেণীর যে সমস্ত শৈবাল আছে, স্পাইরোগাইরা, জিগনেমা, এই সমস্ত শৈবালে দেখা যায় যে অ্যাপ্লানোগ্যামি ধরনের আইসোগ্যামি হয়। এখানে দুটোই সচল থাকে কিন্তু, এবং এদের ফ্লাজেলা থাকে। এখানে নিশ্চল গ্যামেটগুলোর মিলন হয় আর এখানে সচল গ্যামেটদের মিলন হয়। এখানে দুটো গ্যামেটই নিশ্চল থাকে, পুং এবং স্ত্রী গ্যামেট দুটোই নিশ্চল থাকে। আর অ্যাপ্লানোগ্যামি যে আইসোগ্যামি, সেখানে পুং এবং স্ত্রী গ্যামেট দুটোই একই আকার আকৃতি কিন্তু সচল থাকে না, এখানে নিশ্চল থাকে, এখানে সচল থাকে। এবং স্পাইরোগাইরার যে অ্যাপ্লানোগ্যামি, সেটাকে অনেক সময় কনজুগেশন বলা হয়। এটাকে যদি আমরা একটা ছবি আঁকি, স্পাইরোগাইরার যে অ্যাপ্লানোগ্যামি, এখানে একটা কনজুগেশন টিউবের সৃষ্টি হয়। এই কনজুগেশন টিউবের মাধ্যমে গ্যামেট এপাশ থেকে এপাশে যায়, এই জন্য এই ধরনের অ্যাপ্লানোগ্যামিকে বলা হয় কনজুগেশন বা ফিজিক্যাল আইসোগ্যামি বা ফিজিওলজিক্যাল আইসোগ্যামি। এই ধরনের অ্যাপ্লানোগ্যামিকে বলা হয় কনজুগেশন, মানে টিউবের মাধ্যমে এখানে একটা সংশ্লেষ, একটা নালী সৃষ্টি হয়, তার মাধ্যমে এপাশের যে নিশ্চল গ্যামেট সেটা এপাশে যায় এবং সেটা একসময় মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এই জন্য অনেক সময় এটাকে কনজুগেশন বলা হয় এবং এর আরেকটা নাম দেওয়া যায় ফিজিওলজিক্যাল আইসোগ্যামি। এরপর আসি আমরা অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি, এখানে একটা স্পিসিস আছে ক্ল্যামাইডোমোনাস ব্রাউনি।
এই প্রজাতিটির মধ্যে খুব সুন্দরভাবে এই অ্যানাইসোগ্যামি দেখা যায়। এখানে একটি বড় সচল স্ত্রী গ্যামেটের সাথে একটি ছোট নিশ্চল পুং গ্যামেটের মিলন হয় এবং এখান থেকে উস্পোরের সৃষ্টি হয়, জাইগোট এবং উস্পোরের সৃষ্টি হয়। উস্পোরের সৃষ্টি হয়। তো এখানে ক্ল্যামাইডোমোনাস ব্রাউনি এই প্রজাতিটির মধ্যে এই অ্যানাইসোগ্যামিটা মানে বেশ সুন্দরভাবে দেখা যায় যে একটি বড় সচল স্ত্রী গ্যামেটের সাথে একটি ছোট সচল পুং গ্যামেটের মিলন হয় এবং এখানে সুন্দরভাবে এই নিষেক্রিয়া সম্পন্ন হয়। এগুলো সাধারণত নিম্ন শ্রেণীর শৈবালে দেখা যায়। এছাড়াও আছে উগ্যামি। উগ্যামির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অ্যান্থিরিডিয়াম এবং আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। এখানে অ্যান্থিরিডিয়াম এবং উগোনিয়াম উৎপন্ন হয়। উগ্যামির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে অ্যান্থিরিডিয়াম এবং উগোনিয়াম উৎপন্ন হয়। সাধারণত উন্নত শ্রেণীর যে শৈবালগুলো তার মধ্যে এটা দেখা যায়। যেমন উডোগোনিয়ামে খুব চমৎকারভাবে দেখা যায় যে একটি ফিলামেন্টের মধ্যে আমরা যদি একটা উডোগোনিয়াম আঁকি, উডোগোনিয়ামের একটি ফিলামেন্টের প্রথম দিকে এখানে উগোনিয়াম তৈরি হয় এবং ফিলামেন্টটির নিচের দিকে এখানে অ্যান্থিরিডিয়াম তৈরি হয়। এই উগোনিয়ামের মধ্যে এগ থাকে এবং এখান থেকে বহু ফ্লাজেলা যুক্ত পুং গ্যামেট বের হয়। এখানে স্ত্রী গ্যামেট থাকে উগোনিয়ামের মধ্যে, স্ত্রী গ্যামেট থাকে এবং এখানে যে অ্যান্থিরিডিয়াম এখান থেকে বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু বের হয় এবং এই দুইটার মিলনের ফলে এখানে জাইগোট উৎপন্ন হয়। তো আমরা এইভাবে দেখতে পারি যে শৈবালে কিভাবে যৌন জনন সম্পন্ন হয়। এখানে আরেকটা জিনিস তোমাদের এর আগের ক্লাসে আমি পড়াতে চেয়েছিলাম, সেটা হচ্ছে অ্যালগাল পেরিনেশন। পেরিনেশনটার সাথে এই যে এই রিপ্রোডাকশনের মধ্যে পেরিনেশনটা পড়ালে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যালগাল পেরিনেশন বলতে বোঝায় প্রতিকূল পরিবেশে শৈবাল কিভাবে নিজেকে আত্মরক্ষা করে। তো এখানে অ্যালগাল পেরিনেশনটা একটু দেখিয়ে দিই। কারণ এর সাথে অ্যালগাল পেরিনেশন রিপ্রোডাকশনের মধ্যে অ্যালগাল পেরিনেশনের অনেক কিছু আছে। দুইভাবে মোটামুটি আমরা সহজভাবে বলতে পারি যে দুইভাবে শৈবাল প্রতিকূল পরিবেশে নিজেকে আত্মরক্ষা করতে পারে। একটা হচ্ছে সে জিলাটিনের আবরণের মধ্যে নিজেকে আবৃত করে রাখতে পারে, অথবা সে পুরো প্রাচীর দিয়ে নিজেকে ঘিরে রাখতে পারে। তো আমি কি বললাম, এক নাম্বার হচ্ছে জিলেটিনের আবরণ দিয়ে সে আবৃত করে রাখতে পারে অথবা পুরো প্রাচীর দিয়ে সে ঘিরে রাখতে পারে। তো জিলেটিনের আবরণ দিয়ে ঘিরে রাখার মতো শৈবালের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এখানে আসতে পারে স্কাইটোনেমা এবং পোরফাইরোসাইফোন। স্কাইটোনেমাকে যদি আমি আঁকি, জিলেটিনের আবরণের মধ্যে তার কোষগুলো এইভাবে থাকে এবং পোরফাইরোসাইফোনের শরীরটা এদিক দিয়ে জিলেটিন থাকে, এইভাবে জিলেটিন থাকে এবং এইখানে পোরফাইরোসাইফোনের শরীরটা এইভাবে থাকে। এইভাবে সে প্রতিকূল পরিবেশে নিজেকে
রক্ষা করতে পারে। আর এটা তো গেল জিলেটিনের আবরণ। এছাড়াও আছে পুরু প্রাচীর দিয়ে, যে কথাগুলো আমি বলেছিলাম, পুরু প্রাচীর দিয়ে কিভাবে শৈবাল প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষা করতে পারে। তার মধ্যে আমি কিছু নাম তোমাদের আগের ক্লাসেও দিয়েছিলাম। 1 নাম্বার ছিল একাইনেট, হরমোস্পোর। যেহেতু এগুলা রিপ্রোডাকশনের সাথেও এর সম্পর্ক আছে, হিপনোস্পোর, বুলবিন, টিউবার, ডিভাইডিং, জোন। এভাবে আমার কলমটা পড়ে গেছিল। ডিভাইডিং জোন। একাইনেট সাধারণত দেখা যায়, একাইনেট পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে একটা রেস্টিং অবস্থায় থাকে। এটা সাধারণত নষ্টকে দেখা যায়। এর মাধ্যমে এটি বংশ বিস্তারও করতে পারে, আবার প্রতিকূল পরিবেশে নিজেকে সে রক্ষাও করতে পারে। আবার হরমোস্পোর সাধারণত উডোগোনিয়ামে দেখা যায়। উডোগোনিয়ামে দেখা যায় হরমোস্পোর। উডোগোনিয়ামে যে হরমোগোনিয়াম তৈরি হয়, উডোগোনিয়ামের ফিলামেন্টের মধ্যে যে হরমোগোনিয়াম তৈরি হয়, এই হরমোগোনিয়ামই পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে হরমোস্পোর তৈরি করে। এটি প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষা করতে পারে। হিপনোস্পোর ঠিক একই রকম, এটা ভাউচেরিয়াতে তৈরি হয়। হিপনোস্পোর ভাউচেরিয়াতে তৈরি হয়। দেখা যায় যে ভাউচেরিয়ার শরীরটা যেতে সিনোবিয়াম লেভেল এক পাশে একটি পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে এভাবে ভাউচেরিয়ার মধ্যে হিপনোস্পোর তৈরি হয় এবং এটি এভাবে প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষা করতে পারে। এখানে আমি পড়াচ্ছি অ্যালগাল পেরিনেশন, প্রতিকূল পরিবেশে কিভাবে শৈবাল নিজেকে আত্মরক্ষা করতে পারে। অ্যালগাল পেরিনেশন। এছাড়াও আরেকটা জিনিস আছে তোমাদের, অ্যাজাইগোস্পোর বা পার্থেনোজেনেসিস বলে শৈবালের এক ধরনের প্রজনন হয়। তার মাধ্যমেও কিন্তু সে প্রতিকূল পরিবেশকে অতিক্রম করতে পারে। তো অ্যাজাইগোস্পোর এখানে যদি আমরা দেই, পরে আসছি অ্যাজাইগোস্পোরে। বুলবিনের আগেও আমি বলেছিলাম যে বুলবিন সাধারণত কারাতে তৈরি হয়। কারার শরীরের মধ্যে এখান দিয়ে বুলবিনের মতো একটা উপবৃদ্ধি সৃষ্টি হয়। এগুলা প্রতিকূল পরিবেশে সে রক্ষা করে এবং পরে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ পেলে সে বংশবৃদ্ধি করতে পারে। টিউবার দেখা যায় বট্রাইডিয়ামে। বট্রাইডিয়ামের মাটির নিচে যে রাইজোইডের মতো অংশ থাকে, সেগুলোতে এরকম টিউবার থাকে এবং এই টিউবারগুলো পরবর্তীতে বংশবৃদ্ধিতে সাহায্য করে। ডিভাইডিং জোন, এই ডিভাইডিং জোনটা সাধারণত দেখা যায় ল্যামিনারিয়া নামক শৈবালে। তো অ্যালগালের রিপ্রোডাকশনের সাথে তার পেরিনেশনের একটা সম্পর্ক আছে দেখেই এখানে অ্যালগাল পেরিনেশনটা দেখানো হচ্ছে। ল্যামিনারিয়া শরীরটা পাতার মতো, কিন্তু তার এই জায়গাটায় অনেক সময় কিছু কোষ থাকে যেগুলা খুব দ্রুত বিভাজন করতে পারে। প্রতিকূল পরিবেশে যখন সে থাকে তখন এটা চুপচাপ থাকে, কিন্তু যখন অনুকূল পরিবেশ পায় তখন এই ডিভাইডিং জোন থেকে সেল ডিভিশন করে সে আবার বংশবৃদ্ধি করতে পারে। এই ডিভাইডিং জোনের মাধ্যমে এভাবে ল্যামিনারিয়া
প্রতিকূল এবং অনুকূল পরিবেশের মধ্যে নিজেদের ভারসাম্য রক্ষা করে। এরপর আছে অ্যাজাইগোস্পোর। অ্যাজাইগোস্পোরটাকে পার্থেনোজেনেসিসের সাথে তুলনা করা যায়। জেনেসিস, অ্যাজাইগোস্পোরকে পার্থেনোজেনেসিস আকারে বর্ণনা করা যায়। এটা সাধারণত স্পাইরোগাইরা এবং জিগনেমা নামক শৈবালে বেশি দেখা যায়। আমি স্পাইরোগাইরায় বলেছিলাম যে কনজুগেশন বা সংশ্লেষণের মাধ্যমে সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়, কিন্তু অনেক সময় স্পাইরোগাইরায় গ্যামেট সৃষ্টি করে, কিন্তু সেই গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে না। দেখা যায় যে স্পাইরোগাইরার যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টের মধ্যে যে গ্যামেট সৃষ্টি হয় সেটা কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ না করে তার চারদিকে একটা পুরু প্রাচীর দ্বারা আবদ্ধ হয়ে থাকে এবং অনুকূল পরিবেশে সে এখান থেকে পরে বংশবৃদ্ধি করে। যেহেতু এটা একটা গ্যামেট ছিল এবং এই গ্যামেট থেকে, যদিও এটাকে যৌন জনন হিসেবে ধরা হয় না, এই গ্যামেট ছিল, এই গ্যামেট থেকে সে পরবর্তীতে তার বংশবৃদ্ধি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। এবং এখানে যে স্পোরটা, এটাকে বলা হয় অ্যাজাইগোস্পোর। এই স্পোরটার নাম হচ্ছে অ্যাজাইগোস্পোর। এইভাবে অ্যালগি প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষা করে থাকে। এখন আমি তোমাদের বলেছিলাম যে এরা যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, সেখানে বিভিন্নভাবে এরা অ্যান্থিরিডিয়াম এবং উগোনিয়াম তৈরি করে থাকে। এবং এই অ্যান্থিরিডিয়াম এবং উগোনিয়াম তৈরি করার এক একটি শৈবালে এক এক ধরনের অর্গানের নাম থাকে। দেখা যায় যে ভালচেরিয়ায় এই অ্যান্থিরিডিয়াম এবং উগোনিয়াম, আমি যদি একটা ভালচেরিয়া আঁকি, এই ভালচেরিয়ায় অ্যান্থিরিডিয়ামটা থাকে একটু বাঁকা এবং উগোনিয়ামটা থাকে একটু গোলাকার ধরনের। অ্যান্থিরিডিয়ামটা একটু বাঁকা থাকে এরকম, এবং উগোনিয়ামটা থাকে এই ধরনের গোলাকৃতির। এটা ভালচেরিয়াতে দেখা যায়। ভালচেরিয়াতে দেখা যায় যে অ্যান্থিরিডিয়ামটা থাকে অনেকটা বাঁকা আকৃতির এবং উগোনিয়াম থাকে অনেকটা গোলাকার ধরনের। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ভলভক্স তো একটা কলোনি আকারে থাকে। ভলভক্স থাকে এরকম কলোনি আকারে, এর কোষগুলো এরকম থাকে এবং এটাকে সিনোবিয়াম বলা হয়। তো অনেক সময় দেখা যায় যে এই কোনো একটা কোষের ফ্লাজেলা পড়ে যায় এবং এই ফ্লাজেলাটা পড়ে গিয়ে এই কোষের মধ্যে অনেকগুলা অ্যান্থিরিডিয়ামের সৃষ্টি হয়। এটা দেখা যায় ভলভক্সের মধ্যে। ভলভক্সের মধ্যে দেখা যায় যে সিনোবিয়ামের কোনো একটা কোষের ফ্লাজেলা পড়ে যায় এবং তার মধ্যে এইভাবে অ্যান্থিরিডিয়ামের সৃষ্টি হয় এবং এই অ্যান্থিরিডিয়াম থেকে পুং গ্যামেটের সৃষ্টি হয়। আবার আমি যদি সার্গাসামের কথা বলে থাকি, সার্গাসামে মেল এবং ফিমেল বলে আলাদা দুইটা কনসেপ্টেকল তৈরি হয়। সার্গাসামে মেল কনসেপ্টেকল এবং ফিমেল কনসেপ্টেকল বলে দুইটা আলাদা অর্গান তৈরি হয় এবং এই মেল কনসেপ্টেকল থেকে পুং গ্যামেট এবং ফিমেল কনসেপ্টেকল থেকে স্ত্রী গ্যামেট তৈরি হয়। তাহলে তোমরা যখন পরবর্তীতে বিভিন্ন শ্রেণীর বর্ণনা করবে, তখন দেখবে বিভিন্ন শ্রেণীতে বিভিন্নভাবে তাদের সেক্স অর্গানগুলো তৈরি হয় এবং ধীরে ধীরে তারা উন্নত বৈশিষ্ট্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি যদি রোডোফাইসির কথা বলে থাকি,
রোডোফাইসিতে দেখা যায় যে রোডোফাইসি শ্রেণীতে পুং গ্যামেট উৎপন্ন হওয়ার অর্গানের নাম হচ্ছে স্পারমাটেনজিয়াল ব্রাঞ্চ। স্পারমাটেনজিয়াল ব্রাঞ্চ। আর স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় কার্পোগোনিয়াম থেকে। কার্পোগোনিয়াম থেকে উৎপন্ন হয় স্ত্রী গ্যামেট। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেক্স অর্গানের মধ্যে কত ভেরিয়েশন আছে। এরপরে আমরা যদি কারাতে যাই, কারা নামক যে শৈবালটা আছে সেখানে দেখা যায় যে নিউক্লিউল এবং গ্লোবিউল বলে দুইটা সেক্স অর্গানের সৃষ্টি হয় এবং নিউক্লিউলের মধ্যে থেকে অ্যান্থিরিডিয়াম এর মাধ্যমে পুং গ্যামেট এবং গ্লোবিউলের মধ্যে উগোনিয়ামের মাধ্যমে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। এইভাবে সাধারণত শৈবালের সেক্সুয়াল যে অর্গানগুলা সেগুলোর মাধ্যমে ওরা বংশবৃদ্ধি করে থাকে। উডোগোনিয়ামে যদি আমরা দেখি, উডোগোনিয়ামে একই ফিলামেন্টের মধ্যে উগোনিয়াম তৈরি হয় এবং সেই ফিলামেন্টেরই নিচের দিকে অ্যান্থিরিডিয়াম তৈরি হয়। এখান থেকে বহু ফ্লাজেলা বিশিষ্ট পুং গ্যামেট তৈরি হয় এবং এটার দুইটার মাধ্যমে এখানকার যে উগোনিয়াম থেকে যে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং এই পুং গ্যামেটের মিলনের মাধ্যমে তাদের মধ্যে জাইগোট উৎপন্ন হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যেও অনেক ভেরিয়েশন আছে। তার মধ্যে তোমাদের এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আজকে যেগুলো পড়ালাম সেটা তোমরা যদি একটু খেয়াল করো, সেখানে ছিল তোমাদের শৈবাল। আমি আবার একটু তোমাদের বলছি, তারপরে নতুন পড়ায় যাচ্ছি। প্রথমেই ছিল যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় তাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি এবং এখানে প্রোটোপ্লাজমের মিলনকে বলা হচ্ছে প্লাজমোগ্যামি এবং নিউক্লিয়াসের মিলনকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি। তারপরে এখানে আমি পড়িয়েছি তোমাদের হলোকার্পিক শৈবাল, ইউকার্পিক শৈবাল, হোমোথেলিক অ্যালগি, হেটেরোথেলিক অ্যালগি। এরপরে পড়ালাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কয় ভাগে ভাগ করা যায়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এরপরে পড়ালাম তোমাদের শৈবালের পেরিনেশন, যে শৈবাল প্রতিকূল পরিবেশে কিভাবে নিজেদেরকে টিকিয়ে রাখে। পেরিনেশনটা এখানে পড়ানো হয়েছে এই কারণে যে এখানে যে স্পোরের নামগুলো বলেছি তার মধ্যে পেরিনেশনের সাথে এই স্পোরের নামগুলোর মিল আছে। পেরিনেশনের মধ্যে পড়িয়েছি তোমাদের অ্যাকাইনিটি, হর্মোস্পোর, হিপনোস্পোর, বুলবিল, টিউবার, ডিভাইডিং জোন। এইগুলোর মাধ্যমে তারা এখানে পেরিনেশনে তোমাদের আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে পালমেনা স্টেজ। এটা অ্যালগাল পেরিনেশনের মধ্যেই আসে। এমন কিছু শৈবাল আছে যেমন ক্ল্যামাইডোমোনাস, সে যদি প্রতিকূল পরিবেশে নিজেকে বাঁচানোর জন্য পুরো আবরণ দিয়ে নিজেকে আবৃত করে ফেলে এবং তার ভিতরে নিজের ফ্লাজেলাটা ফেলে দেয়, কিন্তু যদি অনুকূল পরিবেশ পায় তখন সে তার ভিতরে এইভাবে সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং যখন সে পানি পাবে সংখ্যা বৃদ্ধি করে সে ফ্লাজেলা তৈরি করে বাইরে বের হয়ে আসবে। এই স্টেজটাকে বলা হয় পামেলা দশা। এই পামেলা দশার মাধ্যমে শৈবাল যেমন একদিকে বংশবৃদ্ধি করতে পারে, ঠিক তেমনি সে প্রতিকূল পরিবেশে নিজেকে আত্মরক্ষাও করতে পারে।
তাহলে অ্যালগার পেরিনেশনটা পড়ানো হয়েছে এই কারণে যে এখানে এর সাথে রিপ্রোডাকশনের একটা সম্পর্ক আছে। এরপর বললাম যে শৈবালের জীবনে যৌন জননের দরকার কেন। যৌন জননের দরকার কারণ এর মাধ্যমে এর দেহে কিছু রিকম্বিনেশন হবে, ভ্যারিয়েশনের সৃষ্টি হয় এবং এর ফলে সে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে। আর যদি যৌন জনন না হতো, শুধুই অযৌন জনন চলতো, তাহলে সে একসময় পরিবেশে টিকে থাকার যোগ্যতা হারাতো, সে দুর্বল হয়ে বিলুপ্ত হয়ে যেত। এরপরে আসে শৈবালের যৌন জননের যে তার যে সেক্স অর্গানগুলো, তার মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আছে। সেই নামগুলো তোমাদের দিয়েছি। কোথাও নিউক্লিয়ার গ্লোবিউল বলে, কোথাও কনসেপ্টেকল বলে। এই যে নামগুলো, এই নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখন আসো, যৌন জনন হওয়ার জন্য শৈবালের কিছু পরিবেশের উপযোগী কিছু ফ্যাক্টর দরকার। সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে তার পানি, নির্দিষ্ট পরিমাণ আলো, তাপমাত্রা, পিএইচ এবং পুষ্টি। এটা যদি ঠিক মতো থাকে তাহলে তার যৌন জনন সাবলীলভাবে সম্পূর্ণ হতে পারে। এখন আসো, তোমাদের একটোকার্পাসে দুইভাবে স্পোর উৎপন্ন হতে পারে। সেই সম্পর্কে একটোকার্পাস নামক একটি শৈবাল আছে, সেখানে দুইভাবে স্পোর হতে পারে, স্পোর উৎপন্ন হতে পারে। একটা হচ্ছে ইউনিলোকিউলার স্পোরেঞ্জিয়াম, আর একটা হচ্ছে প্লুরিলোকিউলার স্পোরেঞ্জিয়াম। ইউনিলোকিউলার এই ইউনিলোকিউলার স্পোরেঞ্জিয়াম এবং প্লুরিলোকিউলার স্পোরেঞ্জিয়াম। ইউনিলোকিউলার স্পোরেঞ্জিয়াম থেকে সাধারণত হ্যাপ্লয়েড সংখ্যক জুস্পোর উৎপন্ন হয়, যেখান থেকে গ্যামেটোফাইটিক দেহ তৈরি হয়, এবং প্লুরিলোকিউলার স্পোরেঞ্জিয়াম থেকে ডিপ্লয়েড জুস্পোর উৎপন্ন হয়, যেখান থেকে স্পোরোফাইটিক দেহ উৎপন্ন হয়। এগুলো এই যে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা তাদের যে রিপ্রোডাকশনের মধ্যে তাদের যে অর্গানগুলোর যে ভ্যারিয়েশন, এগুলোর নাম সম্পর্কে আজকে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে তোমরা যখন বিভিন্ন শ্রেণীতে পড়বে তখন দেখবে যে প্রত্যেকটি শ্রেণীর আলাদা আলাদা রিপ্রোডাকশন আছে, তাদের রিপ্রোডাকশন কলাকৌশল আলাদা আলাদা। তো আজকে তোমাদের জন্য এতটুকুই থাকবে। তোমরা আশা করি এর দ্বারা উপকৃত হবে, এবং পরবর্তী ক্লাসে আমরা এতদিন ধরে আমরা শৈবাল সম্বন্ধে